মাধ্যমিক বাংলা সাজেশন 2025। দেখো আজকে আমরা আলোচনা করব 2015 থেকে 2023 সালের অল এসএকিউ এবং উত্তর, যেগুলো তোমাদের 2025 সালে পরীক্ষায় সবগুলোই প্রায় চলে আসবে। তো দেখে নাও, আমরা 2015 সাল আজকে আলোচনা করব। দেখো আমি ইতিমধ্যেই সংস্কৃত বিষয় এবং দর্শন বিষয় এমসিকিউ এসিকিউ সমস্ত সালের প্রশ্নগুলো আলোচনা করেছি, যেগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যারা দেখছো তারা একটি লাইক তো করো, তারপর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করো কেমন লাগছে তোমরা কিন্তু জানাও। দেখো 1 নাম্বার, ঝিঙে শাল চাল ও রাম শাল চাল কি দিয়ে খায়? দেখো মহাশ্বেতা দেবী লেখা ভাত গল্পে বড় বাড়ির লোকেরা ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রাম শাল চালের ভাত মাছের সঙ্গে খায়। ঠিক আছে। 2, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? দেখো শিকার কবিতায় জীবনানন্দ দাশ দেশওয়ালিদের জ্বালানো আগুনকে মোরগ ফুলের মতো লাল আগুনের সঙ্গে তুলনা করেছেন। দেখো এই প্রশ্নগুলো তোমরা একবার করে শুনে নাও এবং তোমরা একটা তো উত্তর কল্পনা করছো, তার সঙ্গে একবার করে মিলিয়ে নাও, তাহলেই কিন্তু তোমাদের কাজে লাগবে। আর যদি না শোনো, মনে করছো যে আমি এইটাকে স্ক্রিনশট করে রেখে দেবো, তাতে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, পরবর্তীকালে আর পড়া হয়ে উঠবে না, তোমাদের হাতে কিন্তু সময় থাকবে না। সুতরাং তোমরা দরকার হলে একবার শোনো, এটা 2 বার শোনো, তাতে কিন্তু তোমাদেরই লাভ হবে। দেখো আমি দেখি কবি কি দেখতে চান? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় বাগানে বসানো গাছের সবুজ দেখতে চান। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়? কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? দেখো বিভাব নাটকে হাসির নাটকের নায়কের ভূমিকায় অভিনয়কারী শম্ভু মিত্র খালি ধাক্কা দিয়ে বেড়ায়, এই কথাই এখানে বলা হয়েছে। তারপরে নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। মঞ্চসজ্জার বিবরণ দেখো নানা রঙের দিন নাটকে মঞ্চসজ্জার এরকম নির্দেশ আছে: পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ, যেখানে নাটক শেষে অবশিষ্ট দৃশ্যপট, কিছু জিনিসপত্র আর যন্ত্রপাতি, একটি ওল্টানো রয়েছে টুল, আলোকসজ্জায় অন্ধকার বোঝানো হবে। তারপরে দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো 4টি, যথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব ও বাক্য তত্ত্ব। 2টি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। 2টি পরাধীন রূপমূলের উদাহরণ হচ্ছে মানুষকে, টামাটে, ঠিক আছে, তে, কে, এগুলো পরাধীন রূপমূল। নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? নিখিলের অফিসে তার সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে 50 টাকার মাইনে বেশি পায়। নিখিলের তুলনায় মৃত্যুঞ্জয়কে একটা বাড়তি দায়িত্ব পালন করতে হয় বলে তার মাইনে সামান্য বেশি। কঠিনের ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছিলেন কারণ সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ কঠোর বাস্তবতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা হয় তা পরম সত্য। গভীর, বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ? দেখো সমর সেনের মহুয়ার দেশ কবিতায় মহুয়া বনের কাছে কয়লা খনিতে কয়লা খোঁড়া ও ওঠানোর গভীর বিশাল শব্দ শোনা যায়। তারপরে দেখো উড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে? দেখো শম্ভু মিত্রের বিভাব নাটকে দূত 2 পায়ের ফাঁকে লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার মতো এই হাট হাট করতে করতে বেরিয়ে যায় এবং একই ভঙ্গিতে ফিরে আসে। তারপরে আপনি ব্রাহ্মণ মানুষ, মিথ্যে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? দেখো নানা রঙের দিন নাটকে উক্ত উক্তির বক্তা কালীনাথ তার কোনো থাকার জায়গা না থাকায় রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয়, এই সত্য কথাটি বলেছিল। তারপরে দেখো বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়। আর্মাডা হলো স্পেনীয় নৌবহর বা একটা যুদ্ধ জাহাজ। তারপরে দেখো কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল। অলৌকিক গল্পে গুরু নানকের নির্দেশে মর্দানা সামনের পাথরটা তোলায় তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল বা ঝর্ণার জল বেরিয়ে এসেছিল। যুক্ত ধ্বনি বলতে কি বোঝো?
শব্দ বা দলের আদিতে একাধিক ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে, যেমন প্র, স্ন, স্ফ ইত্যাদি। এরপর দেখো আমরা 2016 সাল আলোচনা করব। উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? দেখো, দীর্ঘদিন অভুক্ত উৎসব ভাতের হুতাশে পরিবার হারানোর দুঃখ ভুলে গেছে। আজ সে শুধু জানে কাঠ কাটা শেষ হলে হোম হবে, হোম শেষ হলেই ভাত খাওয়া যাবে। তাই উৎসব তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করে। বিভার নাটকের নামকরণ কিভাবে হয়েছিল? দেখো, শম্ভু মিত্রের মতে দুরন্ত অভাব থেকেই নাট্যকার নামকরণ করেছিলেন বিভা। কারণ উপযুক্ত সিনসিনারি, আলো ঝালর, ভালো স্টেজ কোনো কিছুই তাদের ছিল না। নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ? দেখো, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাহজাহান নাটকের অংশ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি কয়লা খনির বিশাল গভীর শব্দ। দেখো, বক্তা কি শুনেন? তাহলে বক্তা কয়লা খনির শ্রমিকরা প্রকৃতি বিচ্যুত হয়ে খনির অন্ধকার গহ্বরে অবিরাম কাজ করে চলে। প্রশ্নধৃত অংশে বক্তা অর্থাৎ কবি সমর সেন খনির শ্রমিকদের সেই কর্মকাণ্ডের শব্দ শোনার কথা বলেছেন। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? দেখো, জীবন সায়ান্নে পৌঁছে আপন অভিজ্ঞতার কোষ্ঠী পাথরে নিজেকে যাচাই করেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নির্মোহ দৃষ্টিতে জগৎ ও জীবনকে উপলব্ধি করার সূত্রে এবং কঠিন সত্যকে চিনে নেওয়ার মধ্য দিয়ে কবি নিজেকেও চিনেছেন। নেক্সট, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? দেখো, চীনের রাজমিস্ত্রিরা নিজেদের দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে গড়ে তোলে চীনের প্রাচীর, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। অথচ প্রাচীর নির্মাণ শেষ হলে স্বর্ণাক্ষরে ঝলমল করতে থাকে রাজার নাম। সেই সন্ধ্যায় বলতে বের্টোল্ট ব্রেখট চীনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হওয়ার পূর্ণ লগ্নকেই সূচিত করেছেন। নেক্সট, সেই সকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? দেখো, গল্পকার কর্তার সিং দুগ্গালের বর্ণনা অনুযায়ী সেকালে শাঁকা হলে ঘরে ঘরে অরন্ধন হতো এবং রাত্রে মেঝেতে শুতে হতো। অর্থাৎ শাঁকায় আত্মবলিদানকারীদের উদ্দেশ্যে কিচ্র সাধন করতে হতো। কয়সি ছয় ছয়ের রফলা, হ্যাঁ, বানানটা এখানে কিন্তু খানিক কারেকশন করে নিতে হবে। বেশ, কিচ্র সাধন। তারপর দেখো, সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিল? জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতার বর্ণনা অনুযায়ী হরিণটি সোনার বর্ষার মতো জেগে উঠে সৌন্দর্যে সাহসে সাধে হরিণীদের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে চেয়েছিল। কবির ভাষায় সে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। দেখো, আমি তা পারি না। বক্তা কি পারে না? প্রশ্নধৃত অংশের বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত আপন আত্মজনকে হিংসা ও লালসার শিকার হয়ে ছিন্ন ভিন্ন হতে দেখলে নীরবে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে পারে না। তিনি চান সরব প্রতিবাদ, তাই তার কলম প্রতিবাদে গর্জে ওঠে। নেক্সট, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় বা সঞ্চিত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। তারপরে দেখো, পৈশে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচন কি? দেখো, পৈশে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচনে বলা হয়েছে শনিতে 7 মঙ্গলে 5 বুধে 3 বাকি সবে দিন দিন। তারপরে দেখো, বক্স অফিস বলেও তার কথা আছে একটা। বক্তা কখন কথাটি বলেছেন? বিভার নাটকে রবীন্দ্রনাথের মালতীলতা দোলে এই গানটি বিকৃতভাবে গীত হওয়ায় শম্ভু মিত্রের শৈল্পিক বোধ আঘাতপ্রাপ্ত হলে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। তার প্রতিবাদের প্রেক্ষিতেই নেপথ্য বক্তা অর্থাৎ হারমোনিয়াম বাদক প্রশ্নধৃত উক্তিটি করেছিলেন। তারপরে দেখো, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিসের বয়স বোঝা যায় না? নানা রঙের দিন নাটকে অন্যতম চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চেহারা লম্বা চওড়া, সেই সঙ্গে চুলে প্রায় হাফ শিশি কলপ লাগিয়ে যেভাবে ইয়ার্কি
ঠাট্টা তামাশা করতে পারেন তাতে তার বয়সটা বোঝা যায় না। ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? দেখো কোনো ধ্বনিমূল শব্দে কোন কোন অংশে ও কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে তার নির্দেশই হলো ধ্বনিমূলের অবস্থান। তারপরে থিসরাস কি? ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পিটার মার্ক রজেট এমন একটি অভিধান রচনা করেন যাতে যাবতীয় শব্দকে অর্থ অনুযায়ী কতগুলি পরিমণ্ডলে ভাগ করা হয়েছে। এই অভিনব পদ্ধতির অভিধানই হলো থিসরাস। অর্থাৎ থিসরাস হলো একই গোত্র বা পর্যায়ভুক্ত শব্দসমূহের ক্রমিক পর্যায়ের বিন্যাস। তারপরে দেখো 2017 সালের এসিকিউ। বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? ভারতবর্ষ গল্পে বুড়ির মৃতদেহ কিভাবে সৎকার করা হবে তাই নিয়ে হিন্দু ও মুসলমান গ্রামবাসীদের মধ্যে বচসা বেড়ে যায়। তারপরে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? শিকার কবিতায় কবির তারাটিকে দেখে মনে হয়েছে যে বাসর ঘরে নিঃসঙ্গ ভাবে অপেক্ষা করা গ্রাম্য মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের মুক্তাটি নীল মদের গ্লাসে যেভাবে রেখেছিল তারাটি সেই রকম ভাবে আকাশে জ্বলছে। নেক্সট, বহুদিন জঙ্গলে যায়নি। জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায় শহর জীবনের কর্মব্যস্ততার জন্য বহুদিন অরণ্যে যেতে পারেনি, তাই তার শরীর ও মন দুই অসুস্থ হয়ে পড়েছে, কারণ শহরে গাছের সান্নিধ্য পাওয়ার কোনো উপায় নেই। তারপরে বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? বিভাব নাটকে মালতীলতা দোলে গানটি ফিল্মি কায়দায় কিঞ্চিত ন্যাকামির গলায় গাওয়ার অনুমতি ওই বিশ্বভারতী দেবে না, কারণ ওটা রবীন্দ্রনাথের গান। নেক্সট, খুব খারাপ হচ্ছে না? কি বলো, কি খারাপ হচ্ছে না? দেখো নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় রিজিয়া নাটকের বক্তিয়ারের যে পাঠটা করে শোনাছিলেন সেটা খুব খারাপ হচ্ছে না, এরকম তিনি বলেছিলেন। সেই শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয়ে দেখাও কাহারে, জানো না কি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু সনে করিবারে মল্লরণ, এরকম ভাবে যে একটা ডায়লগ ছিল সেটা তিনি যে ডায়লগটা বলার পরে বলছে খুব খারাপ হচ্ছে না, এরকম বলো। দেখো একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? দেখো যখন এক ভাষার শব্দ সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তা হলো একভাষিক অভিধান, যেমন বাংলা থেকে বাংলা। আর যখন এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে দ্বিভাষিক অভিধান বলা হয়, যেমন বাংলা থেকে ইংরাজি। খণ্ডধ্বনির অপনাম কি? খণ্ডধ্বনির অপনাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। হ্যাঁ, তারপর ইলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াদ হবে, কাদের এভাবে? শ্রাদ্ধ হবে। দেখো ভাত গল্পে উৎসবের গ্রামে যারা ঝড় ও মাতলার জলোচ্ছ্বাসে মারা গেছে তাদের সারবন্দি শ্রাদ্ধ হবে। কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনেরে ভালোবাসার কারণ কি? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছিলেন, কারণ কঠিন কখনো বঞ্চনা করে না, সর্বদা সঠিক পথে চালিত করে। নেক্সট, অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কি এঁকে দেয়? মহুয়া দেশ কবিতায় অলস সূর্য পূর্ব গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়, সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়, যার থেকে জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। তারপরে দেখো এই পড়ে বুকে ভর চাইল, এই পড়ে কি পড়ে বুকে ভর চাইল? বিভাব নাটকে রুশ চিত্র পরিচালক আইজেনস্টাইন মঞ্চ উপকরণ ছাড়া নাট্য উপস্থাপনা প্রসঙ্গে কাবুকি নাটকের প্রশংসা করে যে লেখা লিখেছেন সেই লেখাটা পড়ে এখানে বুকে ভরসা এলো, এই কথাটা লেখক বলেছেন ওই সমুমিত্র। অথবা দিয়ে দেখো সেই রাত্রের জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, যে বক্তা কি বুঝেছিলেন? নানা রঙের দিন নাটকে রজনীবাবু বুঝেছিলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। যারা একথা বলেন তারা সবাই একটা গাধা বা তারা মিথ্যা কথা বলে। তারপরে দেখো সমুদ্র যখন তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সমুদ্র উপকথার আটলান্টিসকে খেয়েছিল। নেক্সট, মায়ের সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবে পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর হাত দিয়ে থামানো এবং সেই পাথরে গুরু নানকের হাতে ছাপ পড়া, এই বিষয় নিয়ে গল্পের কথক তার মায়ের সঙ্গে তর্ক শুরু করেন। নেক্সট, মুন্ডমাল শব্দ কাকে বলে? একাধিক শব্দের প্রথম বর্ণটি নিয়ে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে, যেমন লসাগু। ঠিক আছে, চলো এরপর আমরা 2018 সালটা দেখে নিই।
তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। কি হলে এমন হতো? দেখো, মাতলা নদীর জলোচ্ছ্বাস ও ঝড়ে উৎসবের স্ত্রী পুত্র কন্যাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ভগবান যদি তাদের রেখে যেত তাহলে উৎসবের বুকে আজ শত হাতির বল থাকতো। নেক্সট, আমৃত্যু দুঃখের তপস্যায় এ জীবন। কবি জীবনকে দুঃখে তপস্যা বলে মনে করেছেন কেন? দেখো, জাগতিক নিয়মের মধ্যে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দুঃখকে বরণ করে নিতে হয়। সামাজিক জীবন থেকে বিশ্ব মানবের জন্য সংগ্রাম প্রতিটি ক্ষেত্রে দুঃখকেই সঙ্গী করতে হয়। তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। নেক্সট, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির মনে হবে তার লেখালেখি, গান গাওয়া কিংবা আঁকাআঁকি সবই বৃথা। নেক্সট, নদীর জল তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, সে বলতে কে নামলো? দেখো, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে বাঁচানোর জন্য যে তীব্র সংগ্রাম করে ক্লান্ত বিহ্বল শরীরটাকে সতেজ করার আশায় হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নিজেকে এলিয়ে দিয়েছিল। নেক্সট, সেটাই সবাইকে অবাক করেছিল, সেটাই অবাক হয়েছিল। কেন? সবাই দেখো, প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টির আবহাওয়াতে এক থুরথুরে বুড়ি কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো, সেটাই ভেবে চায়ের দোকানে সবাই অবাক হয়েছিল। নেক্সট, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় হলো সময়ের সঙ্গে ভাষার অর্থের যে পরিবর্তন ঘটে তৎসংক্রান্ত আলোচনা। নেক্সট, বহুদিন শহরে আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার বক্তা বহুদিন শহরে থেকে উপলব্ধি করেছেন যে শহরের অসুখ হলো গাছ কাটা, আর এই জন্য সবুজের অনটন ঘটে। নেক্সট, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। নাটকের প্রতি প্রবল আকর্ষণ ও নিজের চেহারা ও কর্মক্ষমতার উপর আস্থাবান হয়ে তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নেক্সট, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি। এই নির্দেশ কে কাকে দিয়েছিল বলে বিভা নাটকে উল্লেখ করা হয়েছে? দেখো, বিভা নাটকে উল্লেখ রয়েছে যে উড়ে দেশের যাত্রায় এক রাজা দূতকে উক্ত নির্দেশ দিয়েছিলেন। নেক্সট, এমনি এলাম, একেবারে এমনি নয়, বলতে পারেন কে কোথায় এসেছিলেন। দেখো, বিবাহ নাটকে শম্ভু মিত্র অমরের বাড়িতে হাসাতে এসেছিলেন। নেক্সট, দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিয়েছিল? নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে বকশিস দিয়েছিলেন 3 টাকা। তারা থাকতো কোন বাসায়? এখানে কাদের কথা বলা হয়েছে? দেখো, পড়তে জানে এমন এক মধুরের প্রশ্ন কবিতায় আলোচ্য অংশে ইতিহাসে উল্লেখিত সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল সেই সমস্ত শ্রমিকরা থাকতো এক বস্তিতে, তাই এখানে সেই শ্রমিকদের কথাই বলা হয়েছে। ঠিক আছে। নেক্সট, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবর? দেখো, অলৌকিক গল্পে উল্লেখিত খবরটি হলো দূরের শহরে ইংরেজরা নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি চালিয়েছে। সেখানে বন্দি ভারতীয়দের ট্রেনে করে পাঞ্জা সাহেবের ওপর দিয়ে অন্য শহরের জেলখানায় পাঠানো হচ্ছে, আর সেই সব বন্দিরা ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়েছিল। দেখো, তোমরা যারা শর্টগুলো পাচ্ছ খুব ভালো কথা, যারা পারছো না তাদেরকে আমি বলবো টেক্সটটাকে একবার পড়ে নাও। টেক্সট গল্প পড়ে নিলে পরেই এইগুলো কিন্তু শুনে নিলেই তোমাদের হয়ে যাবে। স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষায় যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছেন তার মধ্যে 2টি ভাষার নাম লেখো। দেখো, উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক ও ফরাসি ভাষার মিল খুঁজে পেয়েছিলেন। তারপরে দেখো, মুখ্যের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? মুখ্যের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 60টি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। এরপরে দেখো, 2019 সালে কিন্তু আমরা চলে এসেছি। হাঁপি কাকে বলে? রাতবঙ্গে সাধারণত শীতকালে কনকনে ঠান্ডা পড়ে থাকে, তার সঙ্গে বৃষ্টি হলে শীতের প্রকোপ আরও বাড়ে, আর বৃষ্টির সঙ্গে যদি ঠান্ডা বাতাস জোরালো হয় তবে ওই বিশেষ আবহাওয়াকে স্থানীয় লোকে বলে হাঁপি। নেক্সট, ঘুমহীন তাদের চোখে হানা দেয়। তাদের চোখে কি হানা দেয়? দেখো, মহুয়ার দেশ অর্থাৎ সাঁওতাল পরগনার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠা কয়লা খনিতে কর্মরত সমাজের উপেক্ষিত শ্রমিক শ্রেণীর কথা আলোচ্য উদ্ধৃতিটিতে বলা হয়েছে। তাদের চোখে নিদ্রাহীনতা ও ভবিষ্যৎ সংক্রান্ত দুঃস্বপ্ন হানা দেয়। নেক্সট, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? দেখো, জীবন সায়ান্নে পৌঁছে অভিজ্ঞতার কোষ্ঠী পাথরে নিজেকে যাচাই করেছেন কবি। মানব সভ্যতার ধ্বংসকারী সত্তার সঙ্গে
নিজের অবস্থান ঠিক করতে গিয়ে আত্ম অনুসন্ধানের স্থলে সত্য অনুসন্ধান করেছেন কবি। তারপরে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার বয়স কেন বোঝা যায় না? দেখো একটু আগে হয়েছে, ওই রজনীকান্ত চট্টোপাধ্যায় ওই ডেলি লম্বা লম্বা চুলে হাফ শেষি করে কলপ করেন, আর যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, ঠাট্টা তামাশা করেন, তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। নেক্সট, বিভাম নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? দেখো নামটা হচ্ছে বহুরূপী। বিভাম নাটকের অন্যতম চরিত্র অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, উপসর্গ কাকে বলে? দেখো, যে সকল অব্যয় কখনো ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তন করে, আবার কখনো নাম পদের পূর্বে বসে শব্দের অর্থকে পরিবর্তন বিশিষ্টতা দান করে, তাদের বলা হয় উপসর্গ। যেমন অ, কু, সু, বি ইত্যাদি। হাড় একটা শব্দ ধরো, এই হাড়ের আগে কেমন বসে দেখবে? হাড়ের আগে যদি বসো আহার, তাহলে আ বসে দিলে আহার, বি বসে দিলে বিহার, কু বসে দিলে কুহার, সু বসে দিলে সুহার, সং বসে দিলে সংহার। তারপর দেখো সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? সংক্ষেপিত পদ বা ক্লিপিংস হলো এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শব্দের চেহারা অপরিবর্তিত থাকে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না। যেমন টেলিফোন, ফোন, ফান্ডামেন্টাল থেকে ফান্ডা, ক্যাপাসিটি থেকে ক্যাপা ইত্যাদি। চন্নুনি রে তুইও খা কোন গল্পের অংশ? চন্নুনির পরিচয় দাও। দেখো, প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের অংশ এটি। ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো উৎসব নায়া, আর উৎসব নায়ার কন্যা সন্তান হলো চন্নুনি। নেক্সট, একই তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? দেখো, ভোরবেলার আকাশে যে তারাটি দৃশ্যমান রয়েছে তাকে কবি জীবনানন্দ দাশ বাসর ঘরে জাগা কন্যের সঙ্গে তুলনা করেছেন, যার বুকে শুধুই ভালোবাসার অনুরাগের পাপড়ি সাজানো। আবার উক্ত তারাটি যেন মিশরের কোনো মানুষই, তার আলো যেন আকাশের নীল আর উষার লাল রঙে মিশে নীল মদের গ্লাসে মুক্ত হয়ে ঝরে পড়ছে। তারপরে এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? দেখো, 21 শতকের প্রথম দশকে শিল্প বনাম কৃষি সম্পর্কিত নানা ঘটনায় তারই পরিপ্রেক্ষিতে জীবনহানিও ঘটে। এইরূপ সময়কালে দেশমাতৃকা সহ সকল সন্তানহারা মাতা আর্ত চিৎকারের অংশীদার হয়ে তাদের পাশে থাকার কথা কবি মৃদুল দাশগুপ্ত বলেছেন। জয় তোরণে ঠাসা মোহনীয় রোম, এখানে কোন শহরের কথা বলা হয়েছে? দেখো, সুপ্রাচীন কাল থেকে গড়ে ওঠা স্থাপত্য ভাস্কর্যের সুষমায় সমুজ্জ্বল রোম শহর, অজস্র জয়তোরণ ও জয়স্তম্ভ ও তোরণে ঠাসা। দেখো নেক্সট, আমি কৌতূহলী হয়ে উঠি, কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? দেখো, কর্তা সিং দুগ্গাল রচিত অলৌকিক গল্পের কথক তথা লেখককে তার ছোটবেলায় যখন তার মা গুরু নানক কর্তৃক তার শিষ্য মর্দানার তেষ্টা মেটানো গল্পটি বলেছিলেন, তখন তা শোনার জন্য গল্পকথক কৌতূহলী হয়ে ওঠেন। নেক্সট, বিভাম নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বা কাবুকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। দেখো, বিভাম নাটকে নাট্যকার সৌমিত্র কাবুকি জাপানের কাবুকি থিয়েটার প্রসঙ্গে বলেন, এই নাটকে অভিনয়ের বিশেষ বহুল ভঙ্গির ব্যবহার আছে। এতে দূরত্ব চিহ্নিত করা হতো প্রেসপেক্টিভ রচনার দ্বারা, কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে কাল্পনিক যুদ্ধ মঞ্চস্থ করা হতো। যে ব্যক্তি মৃত ব্যক্তি চরিত্রে অভিনয় করছে সে দৃশ্য শেষ হওয়ার আগেই উঠে চলে গেলেও তা দর্শক মনে বৈকল্য জাগায় না। নেক্সট, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল, তাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয়ে পিছিয়ে গিয়েছিল? দেখো, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় স্টেজ থেকে বেরিয়ে যেতে গিয়ে ময়লা পাজামা পরিহিত, গায়ে কালো চাদর জড়ানো, এলোমেলো চুলের বৃদ্ধ কালীনাথ সেনকে উইংস দিয়ে বেরিয়ে আসতে দেখেন। তখন তাকে দেখেই রজনীবাবু ভয়ে চিৎকার করে বেরিয়ে আসতে ভয় পেয়ে গেছিলেন আর কি। ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? দেখো, 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরাজি অভিধানে ইংরাজি ডিকশনারি শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায়। এরপরে চলে এসেছি, দেখো আমরা 2020 সালে গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি বা তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। যেমন তালুস, মূর্ধন্য ষ ইত্যাদি, হ, তারপরে তালুস ইত্যাদি, মানে উজ্জ, হ্যাঁ, এরকম শব্দ। রাজারা কি পাথর ঘাড়ে করিয়ে আনতো? বেশ, একটু উষ্ণ শব্দে মূর্ধন্য আর মূর্ধন্য গুচ্ছাকারে অবস্থিত। বেশ, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এটা দেখে নাও, শ্রমিকরা পাথর ঘাড়ে করে আনতো, কিন্তু খ্যাতি হতো রাজাদের। নেক্সট, আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কোন বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন? লেখকের ছোটবেলায় যখন তার মা গুরু নানক কর্তৃক তার শিষ্য মর্দানার তৃষ্ণা মেটানোর গল্পটি বলেছিলেন, তখন তা শোনার জন্য গল্পকথা কৌতূহলী হয়ে উঠেছিলেন।
নেক্সট, তাই অনেক ভেবে চিনতে আমরা একটা পেঁয়াজ বের করেছিলাম। পেঁয়াজটির পরিচয় দাও। দেখো, নাট্যকার সমমিত্র বিভাব নাটকের প্রশ্নোত্থিত অংশে দুরন্ত অভাবের কারণে কিভাবে সাজ সরঞ্জাম ছাড়াই নাট্য উপস্থাপনা করা যায় সেই ব্যাপারে একটি পেঁয়াজ আবিষ্কারের কথা বলেছিলেন। এই পেঁয়াজ অনুযায়ী বিশাল আকার মঞ্চ, অঢেল উপকরণ কিংবা বিস্তর সাজসজ্জার পরিবর্তে কুশলীবৃন্দের আপন অভিনয় গুণ ও অঙ্গভঙ্গির দ্বারা বস্তু সামগ্রীর প্রতীতি সৃষ্টি করার কথা বলা হয়েছে। নেক্সট, মরে যাব তবু ভুলবো না। কে কি ভুলবে না? দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র তথা উদ্রান্তাংশের বক্তা বিদ্য রজনীকান্ত চট্টোপাধ্যায় তার প্রাক্তন প্রেমিকার অদ্ভুত দৃষ্টির কথা কখনো ভুলবেন না। নেক্সট, জেগে উঠলাম। কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সমুদ্রে ডুব দিয়ে রূপনারায়ণের কুলে জেগে উঠলেন, অর্থাৎ এই রূপময় জগতে নতুন করে জেগে উঠলেন। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? তাহলে ধনতন্ত্র লালিত সমাজের প্রতীক ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি সমর সেন শীতের দুঃস্বপ্ন বলেছেন। নেক্সট, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখি টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? মৃত্যুঞ্জয়ের চোখ দেখেই বোঝা যায় যে নিখিলের যুক্তিপূর্ণ কথার সে মানে আর বুঝতে পারছে না, তার অভিজ্ঞতার কাছে কথার মারপেচ অর্থহীন হয়ে পড়েছে। থিসরাস কাকে বলে? উদাহরণ দাও। থিসরাস, দেখো, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পিটার মার্ক রজেট এমন একটি অভিধান রচনা করেন যাতে যাবতীয় শব্দকে অর্থ অনুযায়ী কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। এই অভিনব পদ্ধতির নাম হলো থিসরাস। থিসরাস হলো একই গোত্র বা পর্যায়ভুক্ত শব্দের পর্যায় বিন্যাস, তবে এই বিন্যাস বংশানুক্রমিক নয়, বিষয় অনুসারী। বাংলা একটি থিসরাসের উদাহরণ হলো অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত সমার্থ শব্দকোষ। নেক্সট, শৈলী বিজ্ঞান কাকে বলে? দেখো, ব্যাকরণ বহির্ভূত কিন্তু যুগ পরিবেশে অপরিহার্য ব্যতিক্রমী বিশেষ প্রকাশভঙ্গি যাকে বলে শৈলী, তার সম্পর্কে বিধিবদ্ধ আলোচনাই হলো শৈলী বিজ্ঞান। নানা রঙের দিনের চরিত্রলিপির বয়স কত? দেখো, নানা রঙের দিনের দুটো চরিত্র আছে, একটা হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার বয়স হচ্ছে 68 বছর, আর কালীনাথ সেন প্রম্পটার যিনি হচ্ছেন 60 বছর বয়স। প্রয়োগ তত্ত্ব কাকে বলে? উদাহরণ দাও। দেখো, অনেক সময় বাক্যে প্রযুক্ত শব্দের অর্থ বুঝতে ব্যাকরণের সীমাবদ্ধ জগতের বাইরে যেতে হয়। সেই জন্য কোনো কোনো ভাষাবিজ্ঞানী প্রয়োগ তত্ত্ব বা প্রাগম্যাটিক্স নামে একটি বিশিষ্ট শাখার কথা ভেবেছেন, যার মূল লক্ষ্য হলো ভাষাতাত্ত্বিক সম্পর্কের বাইরে জ্ঞান ও বিশ্বাসের সঙ্গে শব্দের অর্থ সম্পর্ক আবিষ্কার করা। উদাহরণ, স্ত্রী জিজ্ঞাসা করলেন, খেয়েছো? স্বামী উত্তর দিলেন, সাহেবের বাড়িতে নিমন্ত্রণ ছিল। আপাততভাবে কথোপকথন প্রাসঙ্গিক না হলে প্রয়োগ তত্ত্ব অনুযায়ী বাক্যগুলি বিশ্লেষণ করতে হয় এবং অর্থ বুঝে নিতে অসুবিধা হয় না। নেক্সট, সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে, বাস্তব লড়াই নয়। এখানে শুধু ভঙ্গির মাধ্যমে লড়াইয়ের কিভাবে একজন মারা যাবে। দেখো, কাল্পনিক লড়াই করে কাল্পনিক তলোয়ারের আঘাতে প্রতিপক্ষের মৃত্যু দৃশ্য অভিনয় করা হলে শুধু ভঙ্গির মাধ্যমে লড়াইয়ে একজন মারা যাবে। নেক্সট, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? ক্রন্দনরতা জননীর পাশে তথা লাঞ্ছিত দেশমাতৃকার পাশে থাকতে না পারলে মানব মনে সুকুমার বৃত্তি তথা আঁকা লেখা গান গাওয়া ভালোবাসা সমাজ মানবিক মূল্যবোধ সবকিছু বৃথা বলে মনে হবে কবির। নেক্সট, আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। দেখো, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দু চোখ ভরে সবুজ দেখে, দু চোখ ভরে সবুজ দেখে, দেহে দেহে সবুজের স্পর্শ অনুভব করে। উজ্জীবনী শক্তি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। নেক্সট, কি জন্য হুতাশে সেদিন কতটা কাঠ কেটেছিল কে? দেখ, উৎসব সেদিন বাসিনী মনির বাড়িতে ভাতের হুতাশে 2.5 মণ কাঠ কেটেছিল। এরপর 22 আর 23 সাল তাহলেই শেষ। দেখো, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? যে ধ্বনির উচ্চারণে মুখ পর্যন্তের বহুত্ব আছে কিন্তু তা পরম্পরায় বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় অবিভাজ্য ধ্বনি। নেক্সট, প্রত্যয় কাকে বলে? শব্দ বা ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয় তাকে বলা হয় প্রত্যয়। যেমন যেমন ক্রিযুক্ত অনীয় সমান করণীয়, করণীয় শব্দটির সঙ্গে অনীয় প্রত্যয় যোগ হয়েছে। দেখো, একজন ঠান্ডা মাথায় বলল, কি বলছিল? ঠান্ডা মাথায় গ্রামবাসীদের ঠাট্টা তামাশাপূর্ণ কথাবার্তায় বৃদ্ধা সেই ভারতবর্ষ থেকে রেগে গিয়ে যখন রেগে গেল, তখন একজন ঠান্ডা মাথায় বুড়িকে জানায় যে গ্রামবাসীরা তাকে নিয়ে মজা করতে চায়নি, তিনি কোথায় থাকে তাই তারা জানতে চাইছে। বেশ, তারপরে দেখো, ওই 5 ভাগে ভাত হয়,
বলতে কোন ভাগের কথা বলা হয়েছে? দেখো 5 ভাগ বলতে 5 রকম চালের কথা বলা হয়েছে। সেই 5 রকম চাল হচ্ছে ঝিঙে শাল, রাম শাল, কনকপালি, পদ্মজালি, মোটা সাপটা। নেক্সট, সমাজ ভাষাবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজ ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষা কিভাবে সমাজে কাজ করে ও সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে তা আলোচিত হয়, তাকে বলা হয় সমাজ ভাষাবিজ্ঞান। নেক্সট, শাখাঘাত কাকে বলে? একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করার প্রবণতাকে শাখাঘাত বলে। সাধারণত শব্দের প্রথম দলটির সমগ্র অংশ জুড়ে শাখাঘাতের উপস্থিতি লক্ষিত হয়। নেক্সট, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে? দেখো, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস হলো এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শব্দের চেহারা অপরিবর্তিত থাকে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, তবে শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না। যেমন টেলিফোন থেকে ফোন, ফান্ডামেন্টাল থেকে ফান্ডা। স্যার উইলিয়াম জোন সংস্কৃত ভাষার সঙ্গে কোন ভাষার মিল খুঁজে পেয়েছিলেন? একটু আগে হয়েছে, গ্রিক ও ফরাসি ভাষার। বেশ, ডিকশনারি শব্দটা কোথায় পাওয়া যায়? দেখো, একটু আগে হয়েছে 1538 খ্রিস্টাব্দে ল্যাটিন অভিধান, ইংরেজি ল্যাটিন অভিধান, ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যাচ্ছে। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে দেখে রজনীবাবু চিৎকার করে পিছিয়ে গিয়েছিল? একটু আগেই হলো, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় স্টেজ থেকে বেরিয়ে গিয়ে ময়লা পাজামা পরিহিত, গায়ে কালো চাদর জড়ানো, এলোমেলো চুলের বৃদ্ধ কালীনাথ সেনকে, কালীনাথ সেনকে উইংস দিয়ে বেরিয়ে আসতে দেখেন, তাকে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। নেক্সট, তারা থাকতো কোন ভাষায়? তাদের কথা বলা হচ্ছে প্রতিজন এবং মজুরের প্রশ্ন। আলোচ্য কবিতায় ইতিহাসে উল্লেখিত সোনা ঝকঝকে লিমা যারা তৈরি করেছিল সেই শ্রমিকদের কথা এখানে বলা হয়েছে। তাদের বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কি বোঝা যায় না। দেখো, নানা রঙের দিন নাটকের অন্যতম চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়সটা বোঝা যায় না, কারণ লম্বা চওড়া শরীর আর চুলে ডেলি হাফ সিসি কলম লাগান আর ইয়ার্কি মারেন, তাই বয়সটা বোঝা যায় না। এমনি এলাম, একেবারে এমনি নয়, বলতে পারেন হাসাতে এলাম। কে কোথায় এসেছিলেন? বিভাব নাটকে সৌম্য মিত্র অমরের বাড়িতে এসেছিলেন হাসাতে। দেখো, আমি কৌতূহলী হয়ে ওঠে, কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? দেখো, কর্তা সিং দুগ্গাল রচিত অলৌকিক গল্পের কথক তথা লেখককে তার ছোটবেলায় যখন তার মা গুরু নানক কর্তৃক শিষ্য মর্দানা তৃষ্ণা মেটানোর গল্পটি বলেছিলেন, তখন তা শোনার জন্য গল্পকথা কৌতূহলী হয়ে উঠেছিলেন। নেক্সট, তমে ঘোরা নেই করেছে অঞ্চল খবর নিয়ে আসিবি, এই এই নির্দেশ কে কাকে দিয়েছিল? দেখো, বিভাব নাটকে উল্লেখ রয়েছে যে উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে এই নির্দেশ দিয়েছিল। নেক্সট, চনুনি রে তুইও খা, চনুনির পরিচয় দাও। প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের অংশ এটি। ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়ার কন্যা সন্তান হলো চনুনি। নেক্সট, আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখে তপস্যা বলে মনে করেছেন কেন? দেখো, জাগতিক নিয়মের মধ্যে বেঁধে থাকার জন্যও প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দুঃখকে বরণ করে নিতে হয়। সামাজিক জীবন থেকে বিশ্ব মানবের জন্য সংগ্রাম প্রতিটি ক্ষেত্রে দুঃখকে সঙ্গী করতে হয়, তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন। নেক্সট, সেটাই সবাইকে অবাক করেছিল কেন? দেখো, প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টির আবহাওয়াতে এক থুরথুরে বুড়ি কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটা ভেবেই চায়ের দোকানে সবাইকে অবাক করেছিল। নেক্সট, ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? মহাদেশ অর্থাৎ সাঁওতাল পরগনার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠা কয়লা খনিতে কর্মরত সমাজের উপেক্ষিত শ্রমিক শ্রেণীর ঘুমহীন চোখে ক্লান্তি ও দুঃস্বপ্ন আনা দেয়। এবার চলে এসেছি আমরা, দেখো 2023 সাল লাস্ট সাল। হ্যাঁ দেখো, এরপর তোমরা 25 সালে পরীক্ষা দেবে, 2024 সাল আলোচনা করা হয়নি, কেন আসার সম্ভাবনা নেই। বেশ, দেখো, বুড়ি খেপে গেল। কোন কথায় খেপে গেল? চায়ের দোকানে একজন বুড়িকে বলেছিল, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে, এই কথায় বুড়ি খেপে গিয়েছিল। তারপর দেখো, উৎসব আবার কাট কাটতে থাকে। উৎসব কাট কাটছিল কেন? দেখো, হোম যজ্ঞের জন্য উৎসব কাট কাটছিল। তারপর দেখো, কিসের মূল্যবোধ? কোন প্রসঙ্গে বক্তার এইরূপ উপলব্ধি? দেখো, নানা রঙে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় একজন সহ নাগরিকের মৃত্যুতে একজন নাগরিকের রাগ হওয়াটা কতটা স্বাভাবিক, সেই প্রসঙ্গে বক্তার এইরকম উপলব্ধি। তারপরে দেখো, অলস সূর্য কি এঁকে দেয়? কবি সমর সেন রচিত মহাদেশ কবিতায় অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয়। কারা কেন সারা রাত আগুন জ্বেলেছিল? দেখো, দেশওয়ালিরা হিম রাতে শরীর রাখবার জন্য সারা রাত আগুন জ্বেলেছিল। চিনে নিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? দেখো, দণ্ড সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে নিজেকে চিনেছেন। তারপর দেখো, অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে কি করেন, রুমাল বার করে মুখ মুছে একটু কায়দা করে পা নাড়াতে থাকেন, নিজেকে নায়ক মনে করার চেষ্টা করেন, বানানোর চেষ্টা করেন। দেখো, তখন মনে পড়ে কত আশা, কত প্ল্যান। কিসের আশা, কিসের প্ল্যান? দেখো, নানা রঙের দিন নাটকে তরুণ রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে। নেক্সট, তারা এসো মানবে কেন, কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? দেখো, ইংরেজরা শিক্ষিত রুচিমান দর্শক, শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মানবে না বলে মনে হয়েছে বক্তার। তারপর দেখো, তাকে এই রূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? কে কাকে বন্দি করে রেখেছিল? দেখো, ঔরঙ্গজেব মুরাদকে বন্দি করেছিল। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? স্টেশন মাস্টারের কাছে ট্রেনটা থামানোর আবেদন জানানো হলো। দেখো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?
কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? প্রশ্নধিত সেই সন্ধ্যা বলতে এখানে চীনের প্রাচীর যেদিন তৈরি শেষ হলো সেই সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে। কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ কি? কলম শব্দের আদি অর্থ হচ্ছে স্বর বা খাগ এবং বর্তমান অর্থ হচ্ছে লেখনী। যুগ্ম ধ্বনি কত রকমের ও কি কি? যুগ্ম ধ্বনি হচ্ছে দু রকমের, গুচ্ছ ধ্বনি এবং যুক্ত ধ্বনি। বর্গান্তর কাকে বলে? একটি বিশেষ পদ যখন বিশেষণ রূপে বা বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন তাকে বর্গান্তর বলে। ঠিক আছে, এখানে তোমাদের 15 থেকে 2023 সালের অল এসিকিউ সমাধান করা হলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।